রাজনীতি করা তো কোনো অপরাধ না। কিন্তু আমি দেখলাম যে আমার সহকর্মীরা, আমার কলিগরাই ভালো করে চেষ্টা করেছিলেন আমার অনুষ্ঠান যাতে বন্ধ হয়ে যায়। তারপর আমি বুঝলাম যে অনুষ্ঠান করে তো আমি আসলে আয় করতে পারি না। আমি এত ভালো একটা অনুষ্ঠান, মানে আমার কিন্তু আসলে তেমন কোনো আয় নাই। আমি গিয়ে মোস্তফা কামাল সৈয়দ সাহেবের সাথে দেখা করেছিলাম। আমি তখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার বা এরকম থার্ড ইয়ারে পড়ি। বাচ্চা একটা ছেলে। আমি গিয়ে ওনাকে বলেছি যে আমি আপনাদের টেলিভিশনে কুইজের প্রোগ্রাম করতে চাই। আমি কিন্তু বুঝতাম না যে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এত বিরাট। এবং ওই মোস্তফা কামাল সৈয়দ কামাল ভাই, উনি আমাকে এত স্নেহ ভরে উনি আমাকে ডাকলেন। উনি তখন জেনারেল ম্যানেজার টিভি। উনি আমার সাথে গল্প করলেন, চা দিতে বললেন। তারপরে বললেন, তুমি খুব মেধাবী ছেলে, আমি তোমাকে চিনি, কিন্তু এখন আমরা এই কুইজের অনুষ্ঠান করব না, ভবিষ্যতে করব। আমার অনাগ্রহ হয়েছে কারণ রাজনৈতিক কারণে আমাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল, যেটা একদম ভুল। আমার অনুষ্ঠানে কোনো রাজনীতি ছিল না, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িতও ছিলাম না। মানুষ একটা সময় পর্যন্ত রাজনীতি করে নানান কারণে, কিন্তু আমি যদি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকি, আর যদি থাকিও, রাজনীতি করা তো কোনো অপরাধ না। কিন্তু আমি দেখলাম যে আমার সহকর্মীরা, আমার কলিগরাই ভালো করে চেষ্টা করেছিলেন আমার অনুষ্ঠান যাতে বন্ধ হয়ে যায়। তারপর আমি বুঝলাম যে অনুষ্ঠান করে তো আমি আসলে আয় করতে পারি না। আমি এত ভালো একটা অনুষ্ঠান, মানে আমার কিন্তু আসলে তেমন কোনো আয় নাই। এবং আমি ডাক্তারিটা ওই যে প্রতিবাদ করতে গিয়ে আমি কমিয়ে দিয়েছিলাম। তা আমি একটা চ্যারিটেবল প্রতিষ্ঠানে কাজ করতাম। চ্যারিটি যেহেতু, ওখান থেকে তো খুব বেশি আয় হয় না। তখন আমি টেলিভিশনের জন্য অনুষ্ঠান বানাতে শুরু করলাম ব্যবসায়িকভাবে, এবং আমি অনুষ্ঠান বানিয়ে আয় করেছি। এবং সেই আয় আমি অনেক করতে পারতাম, কিন্তু আমি আবার করতাম না। কেন? আমার মনে হতো যে প্রয়োজনের বেশি অতিরিক্ত আয় করে আমি টাকা দিয়ে কী করবো। এবং আমি কখনোই সম্পদের পেছনে ছুটি নাই। কিন্তু আমি 4 মাস কাজ করলে 8 মাস বাংলাদেশ ঘুরেছি। আমাকে বাংলাদেশের কোনো জেলা আছে সেই জেলার মানুষ দেখে নাই, টেলিভিশনে না, সামনাসামনি এরকম নাই। আমি সব জেলাতে গিয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি। আমি গিয়ে কথা বলেছি, বক্তৃতা শেখানোর চেষ্টা করেছি। আমি বন্যা ত্রাণের জন্য গিয়েছি, আমি তাঁতিদেরকে জাল দিতে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে এগুলো তো লাইভ করার বিষয় না। আমি লাইভ করব নিজেকে, আমি কথা বলতে পারি, আমি যেটা চাই সেটা মানুষকে জানাবো। আমি যেটা করি এটা লোকজন তো যার জন্য করছে সে জানে। আমি বলছি না আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি কি করি এটা যাকে করছি তার সাথে সম্পর্ক, জাতির সাথে তো সম্পর্ক। আমি কাজ করতাম আনিসুল হক সাহেবের অনুষ্ঠানে। আমি তাকে আইটেম এবং বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতাম ছোটবেলাতেই। মানে আমি যখন 16-17 বছর বয়স, বিশ্ব সাহিত্য কেন্দ্রে আনিসুল হকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো ওই যে যেটা হয়, উনি আমাকে চিনে ফেললেন, এবং আমি ওনার যে কোনো ম্যাগাজিন, যে কোনো টিভি অনুষ্ঠানে আমি স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আমি ওই বয়সেই সবকিছু করতাম। এবং ওনার মৃত্যু পর্যন্ত কিন্তু আমি ওনার টেলিভিশন সংক্রান্ত সকল কাজে ওনার সাথে ছিলাম। এবং শুধু তাই না, ওনার ইলেকশনে আমি ওনার সাথে ছিলাম। এখন আমার তো অত বুদ্ধি নাই, ফলে আমি অত চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে আমি যা পারি সেটাই আমি ভালো করে করার চেষ্টা করি, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আমি যেহেতু আব্দুল্লাহ আবু সাঈদ, আনিসুল হক, আবেদ খান, এদের অনুষ্ঠানে এদের সাথে আমি প্রায় অনেক কাজ করে দিতাম। আমি তো জানি যে আমি কি পারি এবং পারি না। 3 নাম্বার হচ্ছে, আমি কিন্তু টেলিভিশনে গিয়েছিলাম কুইজ অনুষ্ঠান করার জন্য। আমি গিয়ে মোস্তফা কামাল সৈয়দ সাহেবের সাথে দেখা করেছিলাম। আমি তখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার বা এরকম থার্ড ইয়ারে পড়ি। বাচ্চা একটা ছেলে। আমি গিয়ে ওনাকে বলেছি যে আমি আপনাদের টেলিভিশনে কুইজের প্রোগ্রাম করতে চাই। আমি কিন্তু বুঝতাম না যে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এত বিরাট। এবং ওই মোস্তফা কামাল সৈয়দ কামাল ভাই, উনি আমাকে এত স্নেহ ভরে উনি আমাকে ডাকলেন। উনি তখন জেনারেল ম্যানেজার টিভি। উনি আমার সাথে গল্প করলেন, চা দিতে বললেন। তারপরে বললেন, তুমি খুব মেধাবী ছেলে, আমি তোমাকে চিনি, কিন্তু এখন আমরা এই কুইজের অনুষ্ঠান করব না, ভবিষ্যতে করব। টিভি লাগছে না আপনার? এরকম অনেক পডকাস্টার আছেন, তাদের টেলিভিশন লাগে না। অনেক ব্লগার আছেন, তাদের কোনো লাগে না। এই যে পৃথিবীতে বিখ্যাত সব ইন্টারনেট ব্যক্তিত্ব তৈরি হয়েছে, ন্যাস ডেইলির সেই ছেলেটা ধরেন, হাশেম আল ঘালি নামে একটা ছেলে আছে, সায়েন্স নিয়ে কথা বলে। ধ্রুব রাঠি ভারতের রাজনীতি নিয়ে কথা বলে, আশেপাশের রাজনীতি নিয়ে কথা বলে। এই যে এরা তৈরি হয়েছেন, এদের জন্য টেলিভিশন চ্যানেল দরকার নাই। তা আমার কাছে মনে হচ্ছে একটা নতুন সময় আমরা মুখোমুখি হয়েছি, এবং এই সময়ে আমি আসলে যে খুব টিভিতে যেতে চাই ব্যাপারটা সেরকম না। 2 হচ্ছে যে স্বাধীনতা ছাড়া অনুষ্ঠান করতে আমি চাই নাই কখনো। যে জন্য আমি যতই স্বাধীনতা খর্ব হয়েছে ততই আমি দূরে সরে গেছি। আপনি দেখবেন আমি জয়তু নামে একটা অনুষ্ঠান করতাম, এটা খুবই পপুলার ছিল, কিন্তু যেই মুহূর্তে স্বাধীনতা কমতে শুরু করেছে আমি ছেড়ে দিয়েছি। আমি কিন্তু দীর্ঘ সময় বাচ্চাদের জন্য কুইজ করেছি, এবং সেই কুইজটি বন্ধ হয়েছে। এর কারণ হচ্ছে অনেক লম্বা। আমি শুধু এতটুকুই বলবো যে এই হরলিক্সের যে
অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান, তারা মনে করেছে যে বাংলাদেশে কোনো অনুষ্ঠান না করলেও চলে, কারণ বাংলাদেশের লোকজন স্যাটেলাইট টিভি দেখে, বিজ্ঞাপন ওইখানেই দেখবে, অনুষ্ঠান ওইখানেই দেখবে, মানে পাশের দেশে বিজ্ঞাপন হবে, পাশের দেশে লাভ দিবে, বাংলাদেশের লোক হরলিক্স খাবে, এইটা মনে করে তারা বাজেট শর্ট করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নাহ এসে বক্তৃতা দিয়েছিলেন উর্দু শালকি স্টেট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ওইটার 16 মিলিমিটার একটা ফিল্ম আমার কাছে ছিল। এগুলো তো কপিরাইট লাগবে, তখন তো আসলে কপিরাইট রুলস এরকম ছিল না। এখন তো বহু জিনিস বহু ওয়েবসাইটে পাওয়া যায়, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, আর কিছু জিনিস আছে যে কার কাছ থেকে কপিরাইট নিব আমি জানি না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার গতি মিডিয়ার প্রচুর পুরনো অনুষ্ঠান আছে, যেখানে সঞ্জীব দার অনুষ্ঠান আছে, সঞ্জীব চৌধুরীর গান আছে, এরকম অনেকের গান আছে। নাফিসা একটা মেয়ে গান গাইতো, আত্মহত্যা করেছিল, ওর 3-4টা গান আমার, ওর 3-4টা গান আমার কাছে আছে। এমনকি আমাদের যে গান বাংলার এই যে মালিক তাপস তখন একদম ছোট্ট, তাপসের প্রথম টেলিভিশনের যে গানটা, সেই গানটা আমার কাছে আছে। ওই গানটা গতি মিডিয়াতে সে এডিট করেছিল। হ্যাঁ, ওই চেহারার তাপসকে এখন কেউ চিনে না। এটা ঠিক যে আমাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল 2006 সাল পর্যন্ত, কিন্তু তারপরে তো আমার সেই ব্ল্যাকলিস্টটা উঠে গিয়েছিল, কিন্তু আমি টেলিভিশন আর অনুষ্ঠান করতে যাই নাই। এই গল্পটা আপনার সঙ্গে শেয়ার করি। আমি টেলিভিশন অনুষ্ঠান করতে গেলাম, ডিজে সাহেব বললেন যে আমার বিরুদ্ধে অনেক আপত্তি আছে, এবং সে না, হ্যাঁ মানে কিছু লোকের, তাদের নামও বলে দিলেন। আজকে আর ছোট করতে চাই না তাদেরকে, তারা অনেকে দৌড়ের উপরে আছেন এখন। তো এরা নাকি বসে থাকেন এবং আমার ব্যাপারে আপত্তি করেন, কারণ আমি ঠিক না, ওই যে থাকে না হাত পা টেপা না। তো উনি বললেন যে দরখাস্তের উপরে আপনি একটু মন্ত্রী দিয়ে সাইন করিয়ে নিয়ে আসেন। তো আমি বললাম যে মন্ত্রী লাগবে আমার, আপনি চেনেন আমাকে, আপনি আমার এডিটিং হাউসে ঘুমিয়েছেন। হ্যাঁ, ওই ডিজি সাহেব আমার এডিটিং হাউসে ঘুমিয়েছেন, ইলিশের ঝোল দিয়ে ভাত খেয়েছেন, করলার ঝোল দিয়ে, এবং ওনার তখন চাকরি ছিল না, মানে উনি তখন রিটায়ার্ড, ওনার প্রস্টেটে ক্যান্সার ছিল। আমি বললাম যে আপনি সব জানেন, আপনি আমাকে এটা বলছেন? উনি বললেন যে আসনের বিষয় তো আলাদা তুষার, আসনটাকে দেখতে হবে। মানে তার আসন, হ্যাঁ, এবং যারা আমাকে আসনটা দিয়েছে তাদের স্বার্থ আমার দেখতে হবে। আর আপনি কি জানেন না যে আমি আসলে কেমন ছেলে বা কি? আপনি আমাকে ছোটবেলা থেকে দেখেন নাই, সেটা কোনো বিষয় নয়, আমাকে আমার আসনটির ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। সুন্দর উচ্চারণে কথা বলতেন, আবৃত্তিকার। তা আমি দরখাস্তটা নিলাম এবং আমি সই সংগ্রহ অভিযানে বের হলাম। আচ্ছা, ও নিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা দরখাস্ত তৈরি করলাম এবং সই সংগ্রহ করলাম, এবং সেখানে সই সংগ্রহ করতে করতে দেশের প্রধান ব্যক্তি ছাড়া ওই সময় মোটামুটি যত ক্ষমতাশালী ব্যক্তি আছে তাদের সবার সই নিলাম। জিত থেকে করলেন? হ্যাঁ, আমি প্রায় 7-8টা সই হবে। আমি দরখাস্তটা দিয়ে বললাম যে আপনার আসন বাঁচানোর খুব ইচ্ছা না, আপনি দরখাস্তটা রাখেন, এটার উপরে এই সইগুলো আছে, আমি আপনাদের টিভিতে অনুষ্ঠান করব না। বলে আসছেন। হ্যাঁ, যখনই এই রাষ্ট্র এই ধরনের কঠিন আচরণ করতে শুরু করে, তখন প্রত্যেকেই সেই কঠিন আচরণকারীকে খুশি করতে চায়। কারণ আমি একটা ধরেন সেলফি তুললাম, আমি পাশে দাঁড়ালাম, তাহলে অনেক জায়গাতে কাজটা সহজ হয়ে যায়, অনেক জায়গায় গিয়ে আর বলতে হয় না যে না উনি আমার উপর খুশি আছেন। তো আপনি দেখবেন যে এই ঘটনা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। মেক্সিকোতে গণতন্ত্র যখন ছিল না, দেখা গেছে যে শিল্পীদেরকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়েছে। আমাদের এখানে একসময় খুবই বদনাম ছিল একজন প্রেসিডেন্টের, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আমরা যখন ছাত্র, প্রেসিডেন্ট এরশাদ। আমরা তখন মনে করতাম যে অনেক শিল্পী তার সঙ্গে ঘনিষ্ঠ বলে অনেক সুবিধা পান। এটা সত্যতা যাচাই করার কোনো সুযোগ আমাদের কখনো হয় না, আমরা কিন্তু একেবারেই ছাত্র, কিন্তু আমরা শুনতাম সারাক্ষণ যে অমুক বঙ্গভবনে দাওয়াত পায়, তমুক প্রেসিডেন্টের সঙ্গে গান গাইতে চলে যায়। ক্রোধ না, এক ধরনের হতাশা তৈরি হতো যে যাকে আমি এত ভালোবাসি, যার গান শোনার জন্য আমি অস্থির হয়ে যাই, যার নাচ দেখার জন্য আমি টেলিভিশন সেটের সামনে বসে থাকি, উনি আমাদের গণতন্ত্রের পক্ষে বা আমাদের অধিকারের পক্ষে কথা না বলে এমন একজনের সাথে হাসি খুশি আচরণ করছেন, তাকে তো আমরা পছন্দ করি না। এই জিনিসটা শিল্পীদের জন্য একটা ডাইলেমা হয়ে দেখা দেয়, কারণ একদিকে সে তার রুটি রুজি বাঁচাতে চায়, আরেকদিকে যদি এই কাজগুলি না করে তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমি বলবো যে এটার জন্য রাজনীতি দায়ী, শিল্পীদের আসলে দায় কম। এইটা আসলে পৃথিবীর বিভিন্ন দেশে হয়, এবং এনটিভিও এই ধরনের একটা কাজ করতো। ইউরেকা নামে একটা ছেলে ছিল, ইউরেকা এই কাজটা এনটিভিতে করতো, কিন্তু ইউরেকা যেটা করতো, সে শুধু এই অঞ্চলের মানে ইতিহাস রাখতো না, সে মূলত পৃথিবীর ইতিহাস নিয়ে বেশি ডিল করতো।
আচ্ছা তা আমি দেখলাম যে বাংলাদেশেরও তো ইতিহাস আছে, ভারতের ইতিহাস আছে, পাকিস্তানের ইতিহাস আছে, এই উপমহাদেশের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আসলে ওইখানে কম থাকে। এই জন্য আমি একটা তৈরি করেছিলাম যেখানে ইতিহাসটা একটু বেশি আছে আর কি। আচ্ছা আর ওইটার সঙ্গে আমি একটা ছোট্ট ফুটেজের পার্ট যোগ করে দিয়েছিলাম পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, যেমন পেলের সবগুলি ঐতিহাসিক গোল, তারপরে যেমন ছিল যে গত 100 বছরে পৃথিবীতে লাইফ চেঞ্জিং যত ঘটনাগুলি ঘটেছে, যেমন মার্টিন লুথার কিং এর হত্যাকাণ্ড, জন এফ কেনেডির হত্যাকাণ্ড, মানুষের চাঁদে অবতরণ, বিটলসের অত্যধিক জনপ্রিয়তা পাওয়া, তারপরে এবার খুব জনপ্রিয়তা হওয়া, তারপরে এলভিস প্রেসলির জনপ্রিয়তা হওয়া, তারপরে রাশিয়াতে রাশিয়ান রেভলিউশন হওয়া, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়া, প্রথম বিশ্বযুদ্ধ হওয়া, এইগুলার আমি ছোট ছোট ক্লিপ ওই অনুষ্ঠানটা দিতাম। তাতে অনুষ্ঠানটা আরেকটু মাত্রা পেয়েছিল, যে একদিকে যেমন আমি ডেটটা বলছি, আবার একটা ঐতিহাসিক ঘটনা দেখাচ্ছি।